তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি। স্যার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবর। কবর নাটকটা আমরা টেক্সটে পড়ছিলাম। টেক্সটটা আমরা যে জায়গায় শেষ করেছিলাম আপনারা দেখেন যে নেতা এবং হাফিজ যে একটা বিভ্রমে চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে তাদের সাথে মুর্তজা ফখরুলের সাথে তাদের প্রাথমিক যে দেখাটা আছে ওই দেখাটার মধ্যে একটা বাস্তবতার ভিত্তি ছিল। মানে তারা তখনও একদম বিভ্রমের চূড়ান্ত পর্যায়ে চলে যায়নি, তাদের একটু হলেও কি ছিল, হোঁশ ছিল। তো মূর্তি দেখা হওয়ার পরে তাদের বোঝা যায় যে তাদের মাত্রাটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। সেখানে এক মূর্তিকে হাফিজ বলছে, অবুজের মতন কথা বলো না, তোমাদের এখন এখানে আর থাকতে নেই, তোমরা মরে গেছো, অন্যখানে তোমাদের জন্য নতুন জায়গা ঠিক হয়ে গেছে, সেখানে এখন তোমাদের চলে যাওয়া উচিত। তারপরে তার প্রত্যুত্তরে বলছে মূর্তি, মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরবো না। একটা তিনটা তথ্য কিন্তু এখানে দিচ্ছে। একটা হচ্ছে আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরবো না। প্রথম কথা হচ্ছে আমরা মরিনি মানে হচ্ছে নাট্যকার এই যে ছোট সংলাপ দিয়ে বোঝাতে চাইলেন যে ভাষা আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের যে একটা চিরঞ্জীব সত্তা আছে, আর আমরা মরতে চাইনি, অর্থাৎ আন্দোলন সংগ্রামটা তাদের ছিল, তারা প্রতিরোধ করতে চাইছিল। প্রতিরোধের পরবর্তীতে মানে বিনিময়ে যে তাদের মৃত্যু আসবে তারা কিন্তু সেটা চায়নি। অর্থাৎ শাসক শ্রেণীর চরিত্রটা, একটা নিপীড়ক চরিত্রটা, ফেসিস্ট চরিত্রটা কিন্তু এখানে উন্মোচিত হয়। আমরা মরতে চাইনি, আমরা মরব না। অর্থাৎ তাদেরই একটা দৃঢ় বিশ্বাস আছে যে যারা দেশের জন্য, মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানব মুক্তির জন্য কি করে, জীবন উৎসর্গ করে, তারা কখনো মরে না। তাদের সত্তাটা হচ্ছে চিরঞ্জীব সত্তা। এই জিনিসটা কিন্তু নাট্যকার আমাদেরকে বোঝাতে চাইলেন। আর এটি হচ্ছে কবর নাটকের মূল টোনের জায়গা। অর্থাৎ ভাষা আন্দোলনের অপরাজেয় সত্তাটা, ভাষা সৈনিকদের অপরাজেয় সত্তাটাকে কিন্তু এই নাটকের মধ্যে চিহ্নিত করতে চাইলেন নাট্যকার। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে মানে মুক্তিযুদ্ধের যে বিশাল পট যখন আমরা নির্মাণ করি সেখানে একটা উল্লেখযোগ্য জায়গা জুড়ে ভাষা আন্দোলন থাকে পটভূমিতে। সেই পটভূমি নির্মাণে যে কবর নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই ছোট্ট একটা সংলাপ, তিনটা তথ্যযুক্ত যে সংলাপ, এই সংলাপটা খুবই গুরুত্বপূর্ণ। এর প্রত্যানতে এই কথা হাফিজ বলছেন, নেতার কাছে আসিয়া বড় একগুঁয়ে স্যার, আলাপ করে সুবিধা হবে মনে হচ্ছে না, একটা বক্তৃতা দিয়ে দেখবেন স্যার, যদি কিছু আছর হয়। পারবেন না স্যার? আপনি তো বলেছিলেন, যাই হোক বক্তৃতা দিতে আপনার কষ্ট হবে না, একবার ট্রাই করে দেখুন। গলাবাদিতে যে তৎকালীন রাজনীতিকরা খুব বেশি ওস্তাদ ছিলেন, হাফিজের এই কথার মধ্য দিয়ে কিন্তু আমরা সেটা কি পাই, জানান পাই। তৎকালীনদের কথা বাদ দিলাম, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলেও কিন্তু এর থেকে আমরা দূরে নয়। নেতা, ভালো করিয়া শুনিয়া দেখো ছেলে, আমার বয়স হয়েছে, তোমার মুরব্বীরা আমাকে মানে, বহুকাল থেকে এদেশের রাজনীতি আঙ্গুলে টিপে টিপে গড়েছি, শেপ দিয়েছি, কৌমের বৃহত্তর রাজনৈতিক প্রতিষ্ঠানের বলতে পারো আমি একচ্ছত্র মালিক, কোটি কোটি লোক আমার হুকুমে উঠে বসে। জিন্নার একটা প্রতিচ্ছবি আঁকতে চাইলেন কিন্তু নাট্যকার। তবে ততদিনে জিন্না মরে কিন্তু বুধ হয়ে গেছে, 53 যে কথা বলছিলাম। তারপরও তিনি একটা বৃহত্তর মানে তখন পাকিস্তানের রাজনীতিক অঙ্গনে বৃহত্তর একটা প্রেক্ষাপটে যিনি রাজনীতির দায়িত্বে আছেন, রাষ্ট্রীয় ক্ষমতার উপর পদে আছেন, ওইরকম একটা ছবি কিন্তু নির্মাণ করতে চাইলে। তারপর মূর্তি বলছে, কবরে যাব না নেতা, আগে কথাটা ভালো করে শোনো, তুমি বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, চেষ্টা করলেই আমার কথা বুঝতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু ক্লাসে উঠেছো, অনেক কেতাব পড়েছো, তোমার মাথা আছে। আমি একটা কথা বলেছিলাম যে তিনজনের কথা তো আমরা জানি, যে রফিক, বরকত, শফিক। রফিক যিনি আসেন দেবেন্দ্র কলেজের ছাত্র ছিলেন, তার মাথায় কিন্তু গুলি লেগেছিল, তাকেও যদি আমরা ধরে নিই, কিংবা বরকত, তার উরুতে গুলি লেগেছিল,
তাকে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধরে, তখন ঢাকার অধীনে যে প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলো ঢাকা কলেজগুলো ছিল সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, উঁচু পর্যায়ের প্রতিষ্ঠান বলা যাচ্ছে। দেবেন্দ্র কলেজকে যদি আমরা ধরে নিই, আমরা যদি এখানে রফিককে ধরে নিই, এই তো বলছে মাথায় গুলে লিখেছে, যদি তাকে ধরে নিই। তারপরে মূর্তি বলছে ছিল এখন নেই, খুলিয়ে নেই, উড়ে গেছে, ভেতরে যা ছিল রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু নাট্যকার একটু আরো বাড়িয়ে বললেন। আমরা যেটা আহমেদ রফিকের বই থেকে, ইতিহাস বই থেকে আমরা যেটা জানান পাই, সেটা হচ্ছে যে রফিকের মাথায় গুলি লাগে, তাকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়, চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে, রাত্রিবেলা এসে তাকে নিয়ে যাওয়া হয়। নাট্যকার বিষয়টাকে আরো একটু কি করে দিলেন, আবেগপ্রবণ করে দিলেন, ইতিহাসটাকে আরো একটু কি করে দিলেন, আবেগপ্রবণ করে দিলেন। তারপরে এটাও তো বাস্তবতা আছে, তারা যে এখানে লাশগুলা নিয়ে কি করলো, পোস্টমর্টমের নামে যে কি করলো, সেটাও তো দেখার বিষয়। নেতা বলছে জীবিত থাকতে, এই কথাগুলো একটু শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জীবিত থাকতে তুমি দেশের আইন মানতে চাওনি, মরে গিয়ে তুমি এখন পরপারের কানুনকে অবজ্ঞা করতে চাও। কমিউনিজমের প্রেতাত্মা তোমাকে ভর করেছে, তাই মরে গিয়ে এখন তুমি কবরে যেতে চাও না। তোমার মতন ছেলেরা দেশের মরণ ডেকে আনবে, সকল সর্বনাশ না দেখে বুঝি কবরে গিয়েও শান্ত থাকতে পারছো না। তোমাকে দেশের নামে, কৌমের নামে, দিনের নামে, যারা এখনো মরেনি তাদের নামে মিনতি করছি, তুমি যাও যাও। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, মনোজ চৌধুরীর যে বাস্তব অভিজ্ঞতা, রাজনীতিক জীবন দর্শন, সেই জীবন দর্শনের একটা আলোড়ন কিন্তু এই সংলাপের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আপনারা দেখবেন যে ভারতীয় যে কমিউনিস্ট পার্টি, তা ওরা যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাটা তো 1925, তাই তো? 1925 সালে কিন্তু, এটা কাকতলীয় কিনা জানি না, 1925 কিন্তু জন্ম কি মনোজ চৌধুরী। আর সে আদর্শটাকে তিনি কিন্তু লালন করতেন, প্রগতিশীল নেতৃত্বে তিনি জড়িত ছিলেন। আর তখন কিন্তু ভাষা আন্দোলনের একটা অগ্রভাগে যে ছাত্ররা জড়িত ছিল, সাধারণ মানুষ জড়িত ছিল, কিন্তু আন্দোলনটা ঘনীভূত করার ক্ষেত্রে এই কমিউনিস্ট যারা বাম রাজনীতি করতো, প্রগতিশীল রাজনীতি করতো, তাদের গুরুত্ব ছিল, ভূমিকা ছিল মানে উল্লেখযোগ্য। তাদেরকে যারা পাকিস্তানি রাষ্ট্র ক্ষমতা যারা ছিল, তারা কিন্তু ব্যাপক ভয় পেত। তাদের যে ক্ষমতা হারানোর ভয়ের মূল জায়গাটা ছিল কিন্তু এই প্রগতিশীল রাজনীতির সাথে, যারা কমিউনিস্ট রাজনীতির সাথে যুক্ত ছিল, তারা অগ্রভাগে ছিল আন্দোলনের, প্রতিটি আন্দোলনের, সে তাদেরকে কিন্তু ভয় পেত। সে ভয়ের জায়গাটা থেকে তারা বলছে যে কমিউনিজমের প্রেতাত্মা বলছে, যে যারা জীবিত অবস্থায় এরকম করে, মৃতের পরও তারা এরকম করছে। আর সেটা যদি আমরা ধরে নিই যে রফিককে বা বরকতকে ধরে নিই, তারা কিন্তু এই রাজনীতিটাকে কিন্তু লালন করতেন, এই মতাদর্শটাকে লালন করতেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে উদার মানবতাবাদী একটা জীবন দর্শন যেমন নাট্যকারের মধ্যে ছিল, ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, দেশমাতৃকার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছিল ভাষার জন্য, তাদের চেতনাটা কিন্তু এই ধরনের ছিল, ইতিবাচক একটা চিন্তাধারা ছিল, পেসিস্ট ধ্যান ধারণার বিপক্ষে ছিল তাদের চিন্তার পরিধিটা। আবার দেখেন এখানে বলছে যে তুমি মরণ ডেকে আনবে, দেশের মরণ ডেকে আনবে, অর্থাৎ তারা মনে করছে যে তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে মানে কিছু তো কিছু হবে না, একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হবে, পাকিস্তান শাসকদের ধারণা হচ্ছে এমন। তারপরে বলছে যে তোমাকে দেশের নামে, কওমের নামে, দিনের নামে, অর্থাৎ ধর্মকে পুঁজি করে, দেশকে পুঁজি করে যে তারা এক ধরনের রাজনীতিক হঠকারিতা তারা কি করতো, সবসময় প্রকাশ করত। এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু সেটা আবারও প্রকাশ পাচ্ছে। নেতার মূর্তি, আমি বাঁচবো, নেতা কি লাভ তোমার বেঁচে, অশান্তি ডেকে আনা ছাড়া তোমার বেঁচে লাভ কি, তুমি বেঁচে থাকলে বারবার দেশে আগুন জ্বলে উঠবে। কথাগুলো একটু শুনেন, সবকিছু পুড়িয়ে ছারকার না করে আগুন নিভবে না, তার চেয়ে তুমি লক্ষ্মী ছেলের মতো করে কবরে যাও, দেখবে দুই দিকে শান্ত হয়ে যাবে, দেশের সুখ ফিরে আসবে। আমি ওয়াদা করছি তোমাদের দাবি অক্ষরে অক্ষরে মিটিয়ে দেব, তোমার নামে মনুমেন্ট করে দেব, তোমার দাবি অ্যাসেম্বলিতে পাশ করিয়ে দিব, দেশ জোড়া তোমার জন্য প্রচারের ব্যবস্থা করব, যা বলবে তাই করব। দোহাই তোমার, তবুও এমন স্তব্ধ পাথরের মূর্তির মতন আকাশ ছোঁয়া পাহাড়ের মতন নিশ্চল হয়ে দাঁড়িয়ে থেকো না, সরে যাও, চলে যাও, অদৃশ্য হয়ে যাও।
সর্বাঙ্গে কাফনের কাপড় জড়িয়ে আরেকটি মূর্তি নিঃশব্দে মাথা তুলে দাঁড়ায়, চুলে রক্ত মাখা, মুখে আঘাতের চিহ্ন, ঠোঁটের দুই পাশে বিশুষ্ক রক্তরেখা। কে তুমি? মূর্তি। নাম বললে চিনতে পারবে না, হাইকোর্টের কেরানি ছিলাম। হাইকোর্টের কেরানি কে ছিল? আমরা যেটাকে শফিউর বলি, শফিক বলি, তিনি কি চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন? তখন টের পাইনি, ফুসফুসের ভেতর দিয়ে চলে গিয়েছিল এপিট ওপিট। বোকা ডাক্তার খামোকা কেটে কুটে গুলিটা খুঁজে খুঁজে হয়রান হয়েছে, জমাট রক্তের মধ্যে ফুটু নজরেই পড়েনি প্রথম। এটা একটা বাস্তবতা। ইতিহাসের সাথে কিন্তু যোগসূত্রটা কিন্তু তিনি নির্মাণ করে দিলেন। সেই সাথে নেতা, তুমি এই দলে এসে জুটেছো নাকি? মূর্তি, গুলি দিয়ে গেঁথে দিয়েছে, ইচ্ছা করলে আলগা করতে পারি না। এই যে সংলাপের যে কারুকার্যতা, যে দক্ষতা, যে ইঙ্গিতময়তা, সংক্ষিপ্ততা, যেটাকে আমরা তীক্ষ্ণতা বলতে পারি, যে গুলি দিয়ে গেঁথে দিয়েছে, তাই কি? অর্থাৎ যারা আমরা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম, তাদের পরিণতি তো একই হলো। তাকে সবাইকে তো গুলিয়ে খেতে হলো। গুলি খেয়ে তো আমরা আজকের এই জায়গায় এসেছি। গুলি দিয়ে গেঁথে দিয়েছে, এই যে খোঁচা দেওয়া কথার মধ্যে দিয়ে বললাম, প্রত্যেকটা সংলাপের মধ্যে একটা দুই ধরনের অর্থ যে প্রকাশ পায়, সেই অর্থটাই কিন্তু এই নাটকের সংলাপের বড় একটা দিক। নেতা, তুমি আমাকে চেনো? মূর্তি, চশমা আজ খুঁজে পাইনি, অন্ধকারে আপনাকে চেনা যাচ্ছে না, তবে আপনার গলা চিনি। গলাটা অনেক পুরনো গলা। নেতা, আমার কথা শুনেছো? এই মাত্র যা বলছিলাম। মূর্তি, আপনি মিথ্যেবাদী, কথা দিয়ে আপনি কথা রাখেন না। আপনি অনেক ওয়াদা করে সেবার আমাদের 1.5 মাস লম্বা ধর্মঘট ভেঙে দিয়েছিলেন। আমার ছোট ছেলেরা তখন মারা যায়। আপনার কথা শুনেছি, আপনার কথা ভুলিনি, আপনি মিথ্যেবাদী। এই যে আরেকটি কথা, ভাষা আন্দোলনের বাইরেও যে রাজনীতিক নেতৃবৃন্দের হঠকারিতা, মিথ্যাবাদী আশাবাদিতা, প্রতিশ্রুতি ভঙ্গের যেই রাজনীতিকদের যে প্রতিশ্রুতি ভঙ্গের যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তটা কিন্তু তখনও ছিল। অর্থাৎ যে পাকিস্তানের জন্য এই পূর্ব বাংলা বলেন পশ্চিম বাংলা বলেন, পাকিস্তান সৃষ্টির জন্য যারা আন্দোলন সংগ্রামে রত ছিলেন একটা নতুন সুদিনের জন্য, সেই সুদিনটা তাদের আসেনি। সেটি আমরা হাফিজ কথোপকথনের মধ্যে আমরা বুঝে যাই। পেটু বুর্জুয়া বলে একটা কথা বলে, সেই আমরা পেটু অফিসার, আপনাদের কথা মতন চলি। পাকিস্তানের জন্য আমরা অনেক কিছু করলাম, সে পাকিস্তান আসার পর আমাদের কোনো পরিবর্তন হয়নি ভাগ্যের। সাধারণ মানুষের বেলাও একই। অর্থাৎ যে একটা স্বপ্ন নিয়ে তারা ভারত বঙ্গ দেশভাগ চেয়েছিল, সেই আশাটা কিন্তু কি হয়নি, পূরণ হয়নি, বরং কয়েক মাসের মধ্যে সেটা কি বিপরীতমুখী রূপ নেয়। মূর্তি, আমরা কবরে যাব না। মূর্তি 2, আমরা বাঁধব। বীর 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 করিতে করিতে পশ্চা দিকে উপর হইয়া বসিবে, আর দেখা যাইবে না। নেতা মাথা নিচু করিয়া সরিয়া আসে। হাফিজ অগ্রসর হইয়া কানের কাছে বেশ জুড়ে ফিসফিস করিয়া, হাফিজ, হবে না, এই লাইনে ঠিক কাজ হবে না স্যার, অন্য রাস্তা ধরতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, দেখবেন ঠিক কাবু করে ফেলবো। একটু বদলাতে হবে, সবই আমাদের করতে হবে স্যার, একটু চুপ করে বসে থাকুন। হাফিজ চাদরটা খুলিয়ে এক প্যাচে গায়ের উপর জড়িয়ে বাকি অংশ ঘোমটার মতো করে মাথার উপর তুলিয়া দিল। নেতা, ঢং ছাড়াও, মেয়ে লোকের মতন ঘোমটা দিয়েছে কেন? হাফিজ ফিসফিস করিয়া, চুপ, আমি এখন স্ত্রী লোক, এই ছোকরার মা, কথা বলবেন না, মনে দেখে যান, বুঝতে পারছেন না সব একটু ঘোরের মধ্যে আছি। দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পারছে না সবাই একটু ঘোরের মধ্যে আছি, কিছু ধরতে পারবেন না, কিছু ধরতে পারবে না। খোকা খোকা নিজে বলছে ঘোরের মধ্যে আছে। আঁচল টানিয়া মোটা ঘোমটা উঠাইয়া সামনে আসিয়া দাঁড়ায়, কণ্ঠস্বরকে অনাবশ্যকভাবে স্ত্রীলোকের মতন করিয়া তুলিবার চেষ্টা নাই, তবে যথাপযুক্ত আবেগ আছে। অর্থাৎ সে যদি সুস্থ মস্তিষ্কে থাকতো, তাহলে সে মেয়ে লোক সেজেছে, কিন্তু কথাটাও মেয়ে লোকের মতন বলতে চেষ্টা করতো। কিন্তু তার মধ্যে নেশার যে ঘোর আছে, নেশার ঘোরটা থাকার কারণে সে মেয়ে লোক সেজেছে, কিন্তু কথাবার্তা তার মধ্যে কি পুরুষের। মূর্তি, চঞ্চল বেদানাত হয়ে, কে কে ডাকে? হাফিজ, খোকা কোথায় গেলি রে, গেলি তুই? খোকা, মূর্তি, কে? মা, মা, তুই কোথায় মা? হাফিজ, এই জাদু, আমি এখানে। মূর্তি, তুমি আমার উপর খুব রাগ করেছিলে মা, তুমি বারণ করলে,
তবু আমি শুনলাম না। রাস্তা থেকে ওরা ডাকলো, আমি ছুটে বেরিয়ে গেলাম। তোমার কাছে বলতে গেলে পাছে তুমি বাধা দাও, সেজন্য তোমাকে কিছু না বলে চুপি চুপি চলে এসেছি। আজ যে এরকম গোলমাল হবে তুমি আগে থেকে কি করে জানলে মা? অর্থাৎ মায়ের মন তো সবসময় জানে। আর যারা এই ছাত্ররা, খুব অল্প বয়সী ছাত্ররা যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা বড় মাতার ডাকে ছোট মাতাকে কি করছিল? কথাকে অগ্রাহ্য করেছিল। দেশ মাথার টানে, ভালোবাসা, তারা কি করেছিল? ছোট মাতাকে, যেটা মাকে কি করেছিল? পরোয়া না পরোয়া করে কি করেছিল? আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। হাফিজ, মা হলে সব জানতে হয়, মা হলে জানতি মার কষ্ট কি, মার বুক খালি হলে মার কেমন লাগে, তুই দস্যু ছেলে কি বুঝবি? মূর্তি, তোমার সব কষ্ট বুঝি মা, নাক মুখ বেয়ে আমার কেবল রক্ত গড়িয়ে পড়েছিল, সমস্ত দুনিয়াটা ঝাপসা হয়ে এলো। আমার তখন খালি কি মনে হচ্ছিল জানো মা? মনে হচ্ছিল তুমি বুঝি আমাকে জড়িয়ে ধরে কাঁদছো। সেই সেবার টাইফয়েড জ্বরের ঘুরে যখন খালি প্রলাপ বকলাম, তখন যেমন আমার জড়িয়ে ধরে কাঁদতে ঠিক তেমনই। আর আমার নাক মুখ গড়িয়ে তোমার চোখের গরম পানি কেবল ঝরছে ঝরছে। এই যে আরেকটা বাস্তবতা, একটা এই মূর্তির কথার মধ্যে একটা আবেগ জায়গা নিয়ে আসে। আমরা যখন সংলাপ ট্রিটমেন্টের ব্যাপারে একটু কথা বলবো, তখন এই বিষয়টা আমরা বলবো আপনাদেরকে। হাফিজ, তবু তো কোনো না কথা শুনিস না, তোর কেবল মার দুঃখ বাড়াতেই জন্মেছিস। এই তোদের কি নেশা, এত মরণ পাগল কেন তোরা? এই সংলাপটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে এই তোদের কি নতুন নেশা, এত মরণ পাগল কেন তোরা? এই মরণ পাগল কেন? এই মৃত্যুটা হচ্ছে আসলে জীবনের জয়গান, মুক্তির জয়গান। আর নেশাটা মানে হচ্ছে নতুন একটা রাষ্ট্রের, নতুন একটা দেশের, নতুন একটা ভূমি নেশা তাদেরকে পেয়েছিল। এই ইঙ্গিতটা কিন্তু মনুষ্য বিভিন্ন 53-তে দিয়েছিলেন। মূর্তি, মিছে কথা মা, আমরা কেউ মরতে চাইনি। তোমার কাছে থাকতে কি আমার ইচ্ছা করে না? আরিফিনের লণ্ঠন জেলে অনেক রাত পর্যন্ত পড়বো, তেল কম দিলে সলতে উস্কে গিয়ে পড়বে, আর তুমি বারবার এসে বকবে, কেবল বকবে। তারপর লণ্ঠন জোর করে কেড়ে নিয়ে যাবে, টেনে বিছানায় শুয়ে দিবে, অন্ধকারে মশারির ফাঁক দিয়ে ছায়া মূর্তির মতন ঘুমে জড়ানো তোমার তোমার ছোট্ট এলোমেলো শরীরটা দেখবো। দেখবো মা, চলে যেও না মা, তোমায় আমি দেখবো, তোমায় আমি দেখবো, আদর করবো মা, তুমি কোথায় মা? মা। একটা আবেগ প্রবণতার মধ্য দিয়ে মনোজ চৌধুরী যাচ্ছেন। হাফিজ, ঘুমের ঘরে কি বকছিস? স্বপ্ন দেখছিলে বুঝি? অনেক রাত হয়েছে লক্ষ্মী, লক্ষ্মী বাবা, আর রাত জেগে করে কাজ নেই, বিছানায় করে রেখেছি জাদু, আমার শুতে যায়। মূর্তি, আমাকে শুতে যেতে বলছো মা? না না না, আমি শোবো না, আমি এখন শোবো না মা, আমি আর কোনোদিন শোবো না। একবার ঘুমিয়ে পড়লে ওরা আমাকে আর জাগতে দেবে না, তুমি বুঝতে পারছো না? এই সংলাপটার মধ্যে একটা ব্যর্থকতা আছে। একটা ঘুমিয়ে পড়া, আর একটা হচ্ছে আন্দোলন থেকে কি করে সটকে যাওয়া। একবার যদি কি হয়ে যায়, সটকে যায়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, ফসকে যাবে আন্দোলনটা। তুমি বুঝতে পারছো না মা? না না, আমি শোবো না, আমি যাব না, আমি থাকবো, আমি উঠে আসবো। নেতা, ইন্সপেক্টর, তোমার এই ভুতুরে নাটক আর কতক্ষণ চলবে? হাফিজ, জিদ করো না লক্ষ্মীটি, শুনে যাও, মার কথা শুনো। দ্বিতীয় মূর্তি আচমকা চঞ্চল হইয়া উঠিবে, উঠিয়া দাঁড়ায়। দ্বিতীয় মূর্তি অস্পষ্ট হাফিজের দিকে হাত বাড়ায়, মিন্টু 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 ঘুমায়নি এখনো? হাফিজ সোর পাল্টায়, তোমার কোলে আসার জন্য কাঁদছে। মূর্তি 2, দাও আমার কোলে দাও। বাচ্চা কোলে লইবার ভঙ্গি করে, ইস জ্বরে গো, গা পুড়ে যাচ্ছে গো। নেতা, খবরদার, ফেলে দাও ওটাকে, ফেলে দাও কোল থেকে, এই শেষবারের মতন বলছি, এখনো ভালো চাও তো সরে যাও, চলে যাও সব। মূর্তি, আমি যাব না, আমি বাঁচবো মা, বৃষ্টিতে ভেজা নরম ঘাসের উপর দিয়ে খালি পায়ে আমি আরো হাঁটবো মা, ঠান্ডা রূপুর মতন পানি চিরে হাত পা ছুতে সাঁতার কাটবো মা। আমরা ওই যে অঙ্গার নাটকে মায়ের যে স্বপ্নের জায়গাটা, বিনুর যে স্বপ্নের জায়গাটা দেখি, একই সুরত পায়। আর দুটো সুরত দনিয়ে আসে কি, সুশীতের যে অত্যাচারের ফলে তাদের যখন জীবন বিপন্ন হয়ে যায়, ওই বিপন্ন জীবনেরই কি একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা এখানেও কিন্তু পাই। মূর্তি 2, কাঁদিসনি মিন্টু, তোর বাপ কি কম কষ্ট করেছে? দুষ্ট মোদি কিছুতেই মাসের শেষ বলে এক রত্তি বার্লি বাকি দিল না, বেতন নেই 1.5 মাস, দেবে কেন? তুই কাঁদিসনি মিন্টু, তুই কাঁদলে তোর মাও কেবল কাঁদবে। এখন চুপ করে ঘুমিয়ে থাক, দেখবি কাল ভোরে সব জ্বর কোথায় চলে গেছে। ওই যে 1.5 মাস যে বন্ধ ছিল, যে শফিউলের কথা যে বললাম মূর্তির, তখন তার সন্তান, এই যে আরেকটা বাস্তবতা,
ভাষা আন্দোলনের বাইরে গিয়ে আরো আত্মসামাজিক বাস্তবতার যে অন্যান্য প্রেক্ষাপটগুলো যে মনির চৌধুরী কবর নাটকে কি করে দিলেন, গ্রন্থিত করে দিলেন। এই বিষয়টা আমি এই জন্য বলছি যে কবর নাট্যকার শুধু ইতিহাস উপস্থাপন করেননি, ইতিহাস নির্মাণের একটি প্রয়াস দেখিয়েছেন। সেখানে মুর্দা ফকির এবং এই মূর্তি 1 এবং 2 খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারপর নেতা, যে সকাল পর্যন্ত তোমাদের নিয়ে এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে নাকি? না, আমি তা পারবো না, এত সব আবদার আমার সঙ্গে চলবে না, গেট আউট ডেভিলস, যা বলছি। হাফিজ, উত্তেজিত হবেন না স্যার, কুললি কুললি। মূর্তি, তুমি একটু ভয় পেও না, কিচ্ছু ভেবো না মা, আমি কিছুতেই মরবো না। ছায়া মূর্তির মতন বারবার আসবো, তুমি যদি আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো, দরজায় এসে টোকা দেবো, চৌমাতার মোড়ে দাঁড়িয়ে হাতছানি দিয়ে তোমার ইশারায় করবো, তোমার কোলে ঝাঁপিয়ে পড়বো মা। মূর্তি 2, দূর বোকা, তুই স্বপ্ন দেখছিস, ভয়ের কি আছে, তুই তো আমার কোলে, আমি থাকতে তোকে মারে এমন দৈত্য দুনিয়ায় নেই। এগুলো কিছু না, সব সং সেজে তোকে ভয় দেখাতে চায়, তুই ঘুমো ঘুমো। নেতা, ইন্সপেক্টর, আমি এসব মানি না, আমি সব পুঁতে ফেলবো, একটা একটা করে গুলি করে আমি সব মাটির সঙ্গে মিশিয়ে দেব, হাজার হাজার হাত মাটির নিচে সব পুঁতে ফেলবো, যাতে কোনোদিন আর উঠতে না পারে, ভয় দেখাতে না পারে। গুলি, সবগুলোকে আবার গুলি করো, গার্ড গার্ড। এই যে ভয়ের জায়গাটা, তখনকার শাসকদের যে ভয়ের জায়গাটা আছে, বারবার নেতা কিন্তু এই কথাটা বলে যে লাশগুলোকে নিয়ে মিছিল করতে পারে, লাশগুলো জাগ্রত হতে পারে। এই ভয়টা তাদের মধ্যে, এক ধরনের ভয় থেকে তারা কি করলো, একটা বিভ্রমের সৃষ্টি হলো নেতার মধ্যে। ফকির, জি হুজুর। নেতা, লক্ষ্য করে, গুলি করো। ফকির, গুলি? ও হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আরো কয়েকটা আছে, এই নিন বুলেট, সব খুব তাজা টাটকা, এখনো খুন লেগে আছে, খুন মানে রক্ত বোঝাচ্ছে এখানে। হাত পাতুন, ধরুন। স্তম্ভিত বয়ার্ত বিমূর নেতা হাত বাড়াইয়া গ্রহণ করিবে। লোড আপনি করুন, আমি এদেরকে ডেকে নিয়ে আসি, যাই, আমি মিছিলটা এদিকে ডেকে নিয়ে আসি। হন্তদন্ত হইয়া ফকিরের প্রস্থান, সে গমন পথের দিকে তাকাইয়া নেতা একবার নিজের বুক ছাপিয়া ধরে, হাফিজ পিছন হইতে আগাইয়া তাহাকে ধরে। নেপারতে মুদ্রা ফকির চিৎকার করিতেছে, তোরা কোথায় গেলি, সব ঘুমিয়ে নাকি? উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়, সব মিছিল করে উঠে আয়, গুলি গুলি হবে, স্পোর্টি করে উঠে আয়, সব কোথায় গেলি, সব উঠে আয়, মিছিল করে আয় এদিকে, আজ গুলি গুলি হবে, আজ কবর খালি করে সব উঠে আয়। মঞ্চের উপরে লাল মূর্তিদ্বয় মুদ্রা ফকিরের ডাক কান পাতিয়া শুনতেছিল, ক্রমে একটু চঞ্চল হইয়া উঠিল, তারপর ধীরে ধীরে একজনের পেছনে আরেকজন, ক্রমে আরো অনেকে সারি দিয়া চলিয়া যাইবে এবং তাহাদের উপর প্রতিফলিত আলোর রেখাও ক্রমে বিলীন হইয়া যাবে। নেতাও, হাফিজ ও নেতা লক্ষ্য করে নাই যে মঞ্চে খালি হইয়া গিয়েছে। লক্ষ্য করে নাই মানে হচ্ছে লক্ষ্য করার বিষয় ছিল না সেটা, এটা তাদের যে বিভ্রমটা ছিল, ঘোরটা ছিল, বোঝা যাচ্ছে সেটা কেটে গিয়েছিল। নেতা বিপন্নমুখী, ইন্সপেক্টর, হাতটা জানি কেমন লাগছে, বড় ভয় পেয়ে গেছি, একটু ধরে রেখো আমাকে, আর একটু আর একটু ঢেলে দিতে পারবে? হাফিজ, না, আপনার এখন হোশ নেই, আমার নিজেরও তো হয়তো নেই, ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন, তারা নিজেরাই সন্দেহ আছে, এতক্ষণ যা বলছে সেটা কি আসলে বাস্তবে বলছে না অবাস্তবে বলছে। পেছন হইতে গার্ড হঠাৎ হঠাৎ লণ্ঠন হাতে ঢুকিয়া পড়িয়া প্রচন্ড শব্দে বোর্ড ঠেকিয়া সেলুট করে। নেতা চমকাইয়া উঠে, কে এটা, কে আবার? হাফিজ দেখিয়া, ইডিয়ট, এটা কি তোমার প্যারেড গ্রাউন্ড পেয়েছো নাকি, বন্দুকের গুলির মতন সেলুট করতে শিখেছো দেখছি, কি চাও? গার্ড গাড়িতে উঠা হগলে আপনাকে লাগে এন্তাজার করতেছে, সব কাম খতম, কারফিউ শেষ হইতে আর দেরি নাই। হাফিজ প্রথম লক্ষ্য করিল যে মঞ্চ খালি, ভালো করে কয়েকবার চোখ কচলায়, গুড, সব কাজ খতম তো? গুড, সব কাজ খতম স্যার। নির্জব, বিশ্বাস হচ্ছে না বুঝি স্যার, ভালো করে দেখুন না নিজেই। নেতা ধীরে ধীরে চোখ ঘুরাইয়া দেখে, তারপর সামনের দিকে অর্থহীন বিষণ্ণ দৃষ্টি মেলিয়া চুপ করিয়া থাকে। গার্ড, কিছু তালাশ করিতেছেন হুজুর, খুঁজে দেখুন না? চলো। জি না স্যার, এসব কিছু না, গোরস্থান এরকম এরকম কত কিছু হয়, তার উপর আবার স্যার, মানে এই যে অসমাপ্ত রাখলো সংলাপটা, মানে হচ্ছে তার 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 উপর আবার স্যার, মানে মানে হচ্ছে তারা যে নেশাগ্রস্ত ছিল, মদ্যপান করেছিল, এ বিষয়টা বলতে চাইছিলেন।
নেতা চলো, আর দেখো মুদ্রা ফকিরকে সঙ্গে নিতে হবে, কিছুদিন থাকুক, হাত বুকে হাত চাপিয়ে ধরে। একবার বলছে মুদ্রা ফকিরকে নিতে, আবার একটু ভয় পাচ্ছে, বুকে হাত চাপিয়ে ধরে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মুদ্রা ফকিরটার সাথে প্রথমে যে কথাগুলো তাদের হয়েছিল, এই কথা তারা ভয়টা পায়নি, কিন্তু যখন বিভ্রমের মধ্য দিয়ে তারা কথাগুলো বলছে, তার মধ্যে একটা কি ছিল, ভয় চরম পর্যায়ে কাজ করছিল। হাফিজ, হ্যাঁ মুদ্রা ফকির, ও নিশ্চয় নিশ্চয়, ইয়েস স্যার। সকলে ধীরে ধীরে চলে যাইবে, গার্ড গ্লাস বোতল ইত্যাদি গুছাইয়া লইবে। আমাদের এইখান পর্যন্ত আমরা নাটকের পাঠটা আমরা শেষ করলাম। এখন আমরা একটু একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি আপনাদের সাথে। সেটা আপনারা যদি দেখেন যে কবর নাটকের বিষয়বস্তু নিয়ে তো কোনো রকমের কি নেই, সন্দেহ নেই। আমার বিষয়ের গৌরবত্ব নিয়ে, বিষয়ের বিশালত্ব নিয়ে, হ্যাঁ, মহিমান্বিত রূপ নিয়ে কোনো প্রশ্ন নেই। আর এর বাইরেও নাট্যকারের যে কথা মতন যে 21-এর তাৎপর্যের বাইরেও কিন্তু তিনি আরো একটা অন্য একটা তাৎপর্য খুঁজতে চাইলেন, আরো বেশি কিছু খুঁজতে চাইলেন। সেই তাৎপর্যটা কি, আমরা এর মধ্যে কিন্তু নাটক পাঠের মধ্যে দিয়ে সেই জিনিসটা পেলাম, এই তো। এবার নাটকের প্রশ্ন যদি আসে, নাটকের কথা যদি আসে, প্রথমে মঞ্চের কথা আসে। আমি মঞ্চের কথা কিছু বলেছিলাম, আপনারা দেখেন আমাদের এর মধ্যে আমি কয়েকটা কথা লিখেছি আপনাদেরকে, যে স্লাইডে দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ারে দেখবেন যে কবর নাটক রচনায় ছিল না কোনো অনুকূল পরিবেশ, ছিল না, এটা তো বাস্তব। পরিবেশ পরিস্থিতির নানা সীমাবদ্ধতার মধ্যেও মঞ্চসজ্জা নাট্যকার শৈল্পিক দক্ষতার পরিচয় দিয়েছেন। নাট্যকার এই ক্ষেত্রে একই সঙ্গে অবতীর্ণ হয়েছে নাট্য নির্দেশক ও নাট্য ব্যবস্থাপকের ভূমিকায়। আপনারা যখন কবর নাটকটা পাঠ করবেন, দেখেন মঞ্চটা উনি নির্দেশ দিয়ে দিয়েছেন, কখন কি করতে হবে, কোন পোশাকটা পরতে হবে, আলো কেমন দিতে হবে। একই সাথে তিনি নাট্য নির্দেশক এবং নাট্য ব্যবস্থাপকের ভূমিকা পালন করেছেন। পরিবেশ বলেন, সেট বলেন, প্রপোজ বলেন, কস্টিউম বলেন, এবং এর রং কেমন হবে, তারও একটু অনুপঙ্খ এবং নিখুঁত বর্ণনা নাটকের শুরুতেই কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের মঞ্চসজ্জার ক্ষেত্রে নাটকের আরম্ভ থেকে শেষ পর্যন্ত, মানে যেটাকে আমি শেষ অবধি বলি, নাটকের এই নাট্যকার এই ভূমিকায় কিন্তু অবতীর্ণ থাকেন। কিন্তু আপনারা দেখবেন প্রথমেই বললে মঞ্চে কোনরূপ আলো থাকবে না, ওই যে প্রথমেই যে কথাটা বলে, একবার শেষ পর্যন্ত বলে কি, আবার ডাকিব। প্রথম পৃষ্ঠায় যখন, প্রথম পৃষ্ঠায় কিন্তু যখন নাটকটা শুরু হয়, তখনই কিন্তু যে কথাগুলো বলে দেয়, সেটাই কিন্তু শেষ পর্যন্ত কি থাকে, অনুসরণ হতে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে মঞ্চায়নের নানা সীমাবদ্ধতাকে উতরে যায় নাটকটি মঞ্চস্থ হওয়ার পর। প্রথম একটা আতঙ্কের মধ্যে ছিল যে এত স্বল্প চরিত্র দিয়ে, স্বল্প উপকরণ নিয়ে, হ্যাঁ, তারপরে প্রতিকূল পরিবেশে এই নাটকটা, নারী চরিত্র নেই, নারী চরিত্রের কি করবে সেটারও কি নেই, ব্যবস্থা নেই, এর মধ্য দিয়ে নাটকটা সফল হবে কি না। কিন্তু নাটকটা যখন জেল খেলায় মঞ্চস্থ হয়, তারপরে বোঝা যায় যে না, এর থেকে সফল নাটক আর কিছুই হতে পারে না। তারপরে দেখেন জেলখানার গদির উপর চাঙ্গর চাঙ্গর ঘাস ভরা মাটি দিয়ে রচনা করা হয়েছিল কবরের পরিবেশ। ছোট্ট ইন্তেজাম, যত কম পুঁজি নিয়ে, আমাদের একটা কথা আছে, তেল কম থাকতে হবে, ভাজাটা মচমচে হতে হবে। কবর নাটক হচ্ছে এমনই একটি উদাহরণ যেখানে তেল কম ছিল, কিন্তু ভাজাটা কিন্তু কি হলো, মচমচে হলো। তারপরে আমরা যদি দেখে আসি চরিত্রের সৃষ্টির মুনশিয়াত, চরিত্র কি, আমরা বলতে চাই যে কবর নাটকে নাট্যকার অনেক সীমাবদ্ধতা ছিল চরিত্র চিত্রণের ক্ষেত্রে, তারপরেও তিনি কিন্তু অনেক প্রাতিষ্ঠানিকতার পরিচয় দিয়েছেন। আমি বলছিলাম যে কবর নাটক তিনি একটা বাইনারি অপোজিশন এর চরিত্রের কৌশল অবলম্বন করেছেন, যেটাকে আমরা বৈপরীত্যমূলক চরিত্র বলি। একদিকে শাসক ও অন্যদিকে কি, শোষিত। অর্থাৎ একদিকে আমরা দেখি নেতা, পুলিশ ইন্সপেক্টর হাফিজ, গার্ড, অন্যদিকে মুদ্রা ফকির এবং ছায়ামূর্তিগুলো, তাই তো। শোষিত শ্রেণী যেগুলো আছে, যারা যেখানে আমরা দেখি যে মুদ্রা ফকির, তারপরে মূর্তিগুলো আছে, মূর্তি 1, 2, তাদের যে উচ্চ স্বরাগ্রাম, যেটা প্রতিবাদী কণ্ঠ, এই শোষক শ্রেণীর মনে একটা ভীতির সঞ্চার করে। এই ভীতিবোধ তাদের মধ্যে নিয়ে আসে বিভ্রম বা হেলুসিনেশন। এই বিভ্রমের কৌশল নাট্যকার রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান দুটি শ্রেণী চরিত্রের অবস্থা এবং অবস্থান চিহ্নিত করেছেন পূর্বপর আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা।
এই যে দুই শ্রেণীর চরিত্রকে তিনি অঙ্কন করলেন, একটা শাসক, একটা শোষিত। আর এই শোষিত শ্রেণীর যে চরিত্র যারা আছে তাদের যে প্রতিবাদী মনোভঙ্গিটা আছে, এই মনোভঙ্গিটা যে শাসক শ্রেণীর মধ্যে একটা ভীতি সঞ্চার করে, বিভ্রমের সঞ্চার করে। এই বিভ্রমের কারণেই তাদের মধ্যে যে কলা কৌশলগুলো আছে, তারা যে আচরণটা করে, এই আচরণের মধ্য দিয়ে তারা কি করলো, নাটকের কি করলেন, শ্রেণী চরিত্রের অবস্থান চিহ্নিত করে তিনি যে ভাষা আন্দোলনের আগে এবং পরে বা ভাষা আন্দোলনের কালীন এবং পরবর্তীতে কি ঘটতে পারে, ভবিষ্যতে যে ইঙ্গিতটা দিলেন, যে আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা যে কি করে দিলেন, সূত্রটাকে কি করে দিলেন, নির্দেশ করে দিলেন, সেটা মধ্যফকরের মধ্যে হোক, নেতার কথার মধ্যে হোক, হাফিজের কথার মধ্যে হোক, বা মূর্তিদের কথার মধ্যে হোক। এই তো। আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম আপনাকে, এখানে চরিত্র কিন্তু খুব বেশি নয়। নেতা চরিত্রের কথা যদি আমরা প্রথমে ধরি, যে নেতারা কিসের প্রতিনিধি? পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে কি একজন শোষকের প্রতিনিধি, শাসকের প্রতিনিধি, তাই তো? এখন তখনকার রাষ্ট্র কাঠামোতে একজন নেতা যে শোষকের ভূমিকা অবতীর্ণ হতে পারে, তাদের যে একটা বেসিস্ট যে মনোভঙ্গি, সবকিছু কণ্ঠরোধ করার যে তাদের যে অভিলাষ, যে অভিলাষটা কিন্তু আমরা নেতা চরিত্রের মধ্য দিয়ে পাই। জোর করে সবকিছু দমন করা, পীড়ন করা, সাধারণ মানুষের উপর কি করা, নিপীড়ন করা, সে নিপীড়নের মধ্য দিয়ে আমরা পাই। আর এই যে বাইনারি অপোজিশনে আমরা চরিত্রের কথা বললাম, যে দেখবেন যে এখানে মূর্তি চরিত্রগুলো আছে, আপনি দেখবেন নেতা চরিত্র এবং মূর্তি চরিত্রগুলোর এখানে এই নাটকের মধ্যে নাম নেই। হাফিজ চরিত্রের আছে, মুদ্রা ফকিরেরও আছে, কিন্তু নেতা চরিত্রে এবং নেতার নাম নেই কেন? হাফিজ যদি কি আমরা যে টাইপ চরিত্র ধরে নিতে পারি, পুলিশ শ্রেণীর প্রতিনিধি ধরে নিতে পারি, বাঙালি তখন পুলিশ প্রশাসন শ্রেণীর চরিত্র ধরে নিতে পারি, তাহলে নেতারা তো একটা নাম দিতে পারতেন তিনি, বা মূর্তি 1 2 না বলে তো তিনি যে কোনো একটা নাম দিতে পারতেন, তাই না? অত বরকত না দিতে পারতো, শফিক না দিতে পারতো, জব্বার না দিতে পারতো, তাই তো? অন্য একটা নাম তো দিতে পারতেন, দেননি কেন? আসলে তিনি কোন নামে চিহ্নিত করতে চাননি নাট্যকার, তিনি মানবিক প্রতিরোধকে সার্বজনীন করতে চাইলেন এই মূর্তি চরিত্রগুলোর মধ্য দিয়ে। আমি কি আপনাদের বোঝাতে চেয়েছি? সার্বজনীন করতে চাইলেন, অর্থাৎ শুধু এরা দুইটা মূর্তির কথা নয়, যারা মানবিক প্রতিরোধ গড়ার পক্ষে আছে, যারা ভাষার দাবির পক্ষে আছে, মানব মুক্তির পক্ষে আছে, তাদেরই প্রতিনিধি চরিত্র কারা? এই মূর্তি চরিত্রগুলো। আবার নেতারা নামকরণ করেননি, এর মাধ্যমে কি নেতা একটা কি নিপীড়িত চরিত্র, জনবিরোধী চরিত্র, এই চরিত্রটারও সার্বজনীন এবং সর্বময় রূপ দিতে চাইলেন তিনি নাট্যকার। অর্থাৎ প্রতিরোধের বিপরীতে শাসক শ্রেণীর যে কাউকে অবদমন করার যে কি ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, মনোভঙ্গি ছিল, এই নাট্যকার এই দুটো চরিত্রের, এই দুই বা তিনটি চরিত্রের নাম নামকরণ করে কিন্তু সেটাকে একটু সার্বজনীন রূপ দিতেছে, শাসকের সার্বজনীন রূপ, এবং শাসক শ্রেণীর বিপরীতে সাধারণ যে মানুষ আছে তাদের যে প্রতিবাদী মনোভঙ্গি, সেই মনোভঙ্গিটাকে সার্বজনীন রূপ দেওয়ার জন্য কিন্তু নাট্যকার কিন্তু কি দেয় নাই, এগুলো নামকরণ করে না। অর্থাৎ আপনার যদি চরিত্র সৃষ্টি যদি কৌশল আপনারা যদি এই করেন, আলোচনা করেন, সেই জায়গায় কিন্তু আপনারা এই কথাগুলো বলতে পারেন। হাফিজ একটা টাইপ চরিত্র, হাফিজের মতন পুলিশ চরিত্র কেমন হয় সেটা আমাদের সবারই জানা আছে। সেটা পূর্ব বাংলা থাকাকালীন যেমন সত্য ছিল, বর্তমান বাংলাদেশে একই সত্য। হাফিজ নিজে বলছে যে সরকারের হুকুম মতন কি করে তারা, সরকারি মা বাপ, কথাটা বলছি না, যখন যে দল হুকুম মতন চালায় তার হুকুমে তামিল করি, একটার পর একটা যায়, তাদের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই জন্য হাফিজকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ওনার জায়গা ছিল। এক জায়গায় পরীক্ষা নিরীক্ষা করেছেন ঐতিহাসিকভাবে, যে রাষ্ট্রভাষা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছিল তাদের যে গুম করার ক্ষেত্রে বা কবরস্থ করার ক্ষেত্রে যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন অবাঙালি ছিলেন। নাট্যকার এখানে বাঙালি চরিত্র হাফিজকে নিয়ে আসলেন, কেন নিয়ে আসলেন সেটা আপনাদেরকে আমরা এই আগের ক্লাসে আমরা কি করেছিলাম, বয়ান দিয়েছিলাম, তাই তো? তারপরে আমরা আসি
সংলাপ, সংলাপের ক্ষেত্রে তিনি কি কি বিষয়টা কিন্তু নিয়ে আসলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সংলাপ, পবন নাটকের সংলাপের ক্ষেত্রে আমরা কয়েকটা কথা লিখেছি, আপনারা এখানে হয়তো স্ক্রিনশট দিয়েও দেখতে পারেন পরবর্তীতে। সংলাপ নির্মাণে মনির চৌধুরীর যে শিল্পখ্যাতি, পবন নাটক তার উৎকৃষ্ট খ্যাতি চিহ্ন স্মারক। মনির চৌধুরী মানুষ, নষ্ট ছেলে এবং পলাশী বেড়াকে নাটকে সংলাপ নির্মাণে যে তীব্রতা, তীক্ষ্ণতা এবং কৌতুকপ্রিয়তা ও ব্যঞ্জনা জনিত যে দুর্বলতা পরিলক্ষিত হয়, পবন নাটকে নাট্যকথা কাটিয়ে উঠেছেন সব অসাধারণ শিল্প নৈপুণ্য। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম, পবন নাটকে নাট্যকার তা কাটিয়ে উঠেছেন। আচ্ছা, এ প্রসঙ্গে ডক্টর আনুসুজ্জামান একটা কথা বলছেন, সংলাপের তীক্ষ্ণতা ও পারিপাট্য এবং সরসতা ও নাটকীয়তা কবরের বিশেষ গুণ। এটা হচ্ছে আনুসুজ্জামানের কথা। কবর নাটকের সংলাপের দ্ব্যর্থকতা আছে, যেটা আমি বারবার বলছি, আছে ত্রিমাত্রিক অর্থ প্রকাশ প্রবণতাও, অর্থাৎ তিনটে অর্থ প্রকাশ করতে পারে এরকম কিছু বিষয় আমরা পাই। শ্রেণী চরিত্রের অবস্থা ও অবস্থান শনাক্তকরণে এবং চরিত্রের মতাদর্শগত দিক চিহ্নিতকরণে সংলাপের প্রয়োগ কৌশল ছিল অসাধারণ। অর্থাৎ এই চরিত্রটা কোন শ্রেণীতে অবস্থান করছে বা অবস্থান করছে সেটা চিহ্নিত করা যায় তার কি, বা সে কোন আদর্শটাকে, মতাদর্শটাকে লালন করছে, তার সংলাপ প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। শ্রেণী চরিত্রের ভাষা সম্পর্কে তিনি নিজেও ছিলেন সচেতন এবং অকপট। এ প্রসঙ্গে তার অকৃত্রিম স্বীকারোক্তি ছিল, আমি নগরবাসী উচ্চশিক্ষিত লোকদের ছাড়া আর কারো কাছে কারো জন্য লিখতে পারছি না, কেননা নিচু জীবনের আত্মত্যাগ সম্পর্কে আমার তেমন স্বচ্ছ ধারণা নেই। কৃত্রিমতার আশ্রয়ে এইসব লেখা যায় না, যেতে পারে না। মনীষ চৌধুরী নিজে তো বলছেন, আমি আপনাদেরকে এর আগের ক্লাসও বলেছিলাম যে মনীষ চৌধুরী আসলে মধ্যবিত্তের যে ভাঙা গড়া রাজনৈতিক পালাবদলের সঙ্গে যে তাদের জীবন আচরণের যে পরিবর্তন, মানসিকতার যে পরিবর্তন, যে ধোলাচল বৃত্তি, সেটাকে কিন্তু তার নাটকের মধ্য দিয়ে বিভিন্নভাবে তুলে ধরছেন। কিন্তু এই তো মধ্যবিত্তের রূপকার, মধ্যবিত্তের জীবন মানুষের রূপকার কি মনীষ চৌধুরী। এই জন্য তিনি যে একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের সাথে তিনি অ্যাডজাস্ট হতে পারেননি, বলতে তাদের ভাষা আমি দিতে পারেনি। আপনি যদি কবি মানে মনীষ চৌধুরীর নাটকগুলো যদি আপনারা পড়েন, আপনারা এই সত্যটা কিন্তু লেখকের যে স্বীকার করলেন অকপটে, সেই অকপটের স্বীকারটা কিন্তু আমরা পেয়ে যাব। তারপরে আরেকটা কয়েকটা বিষয় নিয়ে বলি, যে নাটকের স্বল্প পরিসরে মনীষ চৌধুরী অতি সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ হৃদয় সংবেদী যে সংলাপ নির্মাণ করেছেন তার সবিশেষ উল্লেখযোগ্য। কবর নাটকের নাট্যকার ঘটনা এবং কাহিনীকে সংলাপে রূপান্তরিত করে বিভিন্ন চরিত্রের মুখ দিয়ে তা দর্শকদেরকে জানান দিয়েছেন। দেখবেন যে তিনি যে ঘটনাটা বর্ণনা করেননি, একজন নাট্যকার তো ঘটনা বর্ণনা করতে পারেন না, চরিত্রের মুখ দিয়ে তাকে কি ঘটনাটা কি বর্ণনা করতে হয় এমন ভাবে করেছেন তাতে বুঝতে অসুবিধা হয় না। ফলত কি ঘটছে, কাহিনীকে নাট্যগুণে পরিচালিত করে উপস্থাপনার এক দুর্দান্ত নমুনা হচ্ছে কি কবর নাটক। কাহিনীটার মধ্যে একটা নাট্য আবহ নিয়ে এসে তিনি যে উপস্থাপন করলেন, এটার একটা দুর্দান্ত নমুনা হচ্ছে কি কবর নাটক। আচ্ছা, তারপর কিছু মানে সব ভালো দিকের বাইরেও তো খারাপ দিক আছে। দেখেন, মৃত তরুণদের সংলাপে রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক দিক নির্দেশনা নেই, তবে আছে মানবিক এবং পারিবারিক আকুতি। তাদের সংলাপ আবেগ জাগে নিয়ে, ফলে নাট্যকার মৃত তরুণদের মুখে যে কাল্পনিক সংলাপ জুড়ে দিয়েছেন তাতে ভাষা আন্দোলনের সাংস্কৃতিক গুরুত্ব পরিষ্কারভাবে ফুটে উঠলেও রাজনৈতিক গুরুত্বটি উচ্চকিত হয়ে দেখা দেয়নি। নাট্যকারের এই উপস্থাপন প্রকল্পকে কবর নাটকের সীমাবদ্ধতা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। বুঝতে পেরেছেন? সাংস্কৃতিক দিকটা কবর নাটকের আসে, কিন্তু রাজনীতিক যে দিকটা আছে ওটা অনেকখানি ঢেকে পড়ে যায় আবেগটা দেওয়ার কারণে। আবেগ দিয়ে আপনি সাংস্কৃতিক জাগরণকে কি করতে পারেন, পুঞ্জীভূত করতে পারেন। রাজনীতিকে মোকাবেলা করতে হয় রাজনীতির ভাষা দিয়ে, সেই জায়গাটাই কিন্তু ঘাটতি পড়ে গেছে এক্ষেত্রে। কিন্তু রাজনীতিক শ্রেণী চরিত্রগুলোর চিহ্নিতকরণের, মুখোশ উন্মোচনের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু মানে মনীষ চৌধুরীর ব্যর্থতা কোনোভাবেই দেখা যায় না। কবর নাটকের সংলাপে বিস্তরিত বয়ান ভাষ্যের শিল্পরূপ, এটা আমি আরো অনেকবার বলেছি আপনাদেরকে। চরিত্রের সংলাপ একই সঙ্গে ব্যক্তিক প্রকাশ এবং ইতিহাসের ভাষ্য। চরিত্র একই সাথে যে সংলাপটা প্রয়োগ করছে সেটা তার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, পাশাপাশি আমাদেরকে আরেকটা বিষয় জানান দিচ্ছে, এটা ইতিহাসের সত্য।
ইতিহাসে এমন ঘটতে পারে বা ঘটেছে যেটা মুদ্রা ফকিরের কথার মধ্য দিয়ে হোক কিংবা মূর্তির কথার মধ্য দিয়ে হোক, যে দেড় মাস যে স্টাক তাদেরকে কি ছিল, অফিস বন্ধ ছিল, মুদ্রা ফকির 43 দুর্ভিক্ষের সময় তার যে অবস্থাটা হয়েছিল, মানে তারা যে কথা দিয়ে কথা রাখেনি, এই যে একটা হচ্ছে ব্যক্তির অনুভূতিটা আমরা নাটকের মধ্য দিয়ে প্রকাশ পাই, আর একটা বিষয় হচ্ছে ইতিহাসের সত্যটাই। মুদ্রা ফকির থেকে শুরু করে নেতা ও হাফিজের কথাবার্তার মধ্য দিয়ে উঠে এসেছে ঐতিহাসিক সত্য। এর মধ্যে একটু উদাহরণ দিই, ওই যে হাফিজ একটা কথা বলছে, হাসপাতাল থেকে তার টেনে হিস্ট্রি নিয়ে আসছিল, কোনটার সাথে কোনটা মিলে গেছে সেটা তো বোঝা যায় না। এই সংলাপটাই ভাষা আন্দোলনের, এটা তারা একটা কথা বলছে, কিন্তু এর মধ্য দিয়ে আমরা ভাষা আন্দোলনের সত্যটাকে জানান দিয়ে যাচ্ছি। এছাড়া তো উদাহরণের কোনো অভাব নেই। আমি আপনাদের যেটা বলছি যে একদিকে ব্যক্তির অনুভূতি, আরেকদিকে ইতিহাসের সত্য, প্রত্যেকটা সংলাপের মধ্যে দিয়ে কোনো না কোনো ভাবে আমরা পাই। তারপর দেখেন নাট্যকার তার নিজস্ব বয়ান সাদুরীতিতে করেছেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই নাটকে নাট্যকার যখন কোনো কিছু বয়ান করছেন ব্র্যাকেটে, নাট্য নির্দেশক বা নাট্য ব্যবস্থাপকের ভূমিকায়, তখন তিনি সাদুরীতিতে করেছেন। আর চরিত্রের মুখে দিয়েছেন চলিত আঞ্চলিক রীতি। আমরা হাফিজের কথা বলি কিংবা নেতার কথা বলি, ওরা চলিত ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলে, আর গার যখন কথা বলে আঞ্চলিক উত্তরীয় কথা বলে। এক্ষেত্রে শ্রেণী চরিত্রের শ্রেণীগত অবস্থান, গার যে শ্রেণীর তার মুখে তিনি সেই ভাষায় দিয়েছেন, বা তাদের মনোভঙ্গিটা কি, মতাদর্শটা কি, নেতা যে আদর্শটা লালন করে দেখবেন তার কথায় সে ধরনের আরবি ফার্সি শব্দগুলো আসে। হাফিজ তো হাফিজ একটা টাইপ চরিত্র, সে সুবিধাবাদী চরিত্র, নেতার সাথে যখন কথা বলে ওই টাইপের কথা বলে, যখন মূর্তির সাথে কথা বলে তখন সে আবেগপ্রবণ ওই ধরনের কথা বলে। অর্থাৎ শ্রেণী চরিত্রটা অবস্থান, মতাদর্শ, মনোভঙ্গি অনুযায়ী কিন্তু কি করছেন তিনি সংলাপকে কি করে দিচ্ছেন, নাটকের চরিত্রের মুখে জড়িয়ে দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রখর রসবোধ, আশ্চর্য রকম কৌতুক গুণ থাকার কারণে নিতান্ত সহজ সরল কাহিনী মধ্য নাটকার মনির চৌধুরী সংলাপ রচনায় বহুস্তরিত শিল্প সাফল্যের পরিচয় দিয়েছেন। আরো কয়েকটা কথা বলি, তারপরে আমরা শেষ দিয়ে দিব, মানে আমাদের আজকের মূল আলোচনা। যে এখন আপনারা কবর নাটকে কি কি শিখলেন? প্রথম কথা, আপনারা যে প্লট নির্মাণটা তো আপনাদেরকে জানা হয়ে গেলে, মঞ্চসজ্জা, চরিত্রায়ন কৌশলটা কিভাবে তিনি করলেন, এরপরে সংলাপের মধ্যে অনেক কিছু আসতে পারে। তিনি আমরা যেন মানে অঙ্গা নাটকটা যখন আলোচনা করলাম, দেখবেন কিছু যে পরিচর্যামূলক সংলাপ, কিছু তথ্য দিচ্ছে, তথ্যমূলক পরিচর্যা যে সংলাপের ক্ষেত্রে একটা তথ্য জুড়ে দেয়, ইঙ্গিত দিয়ে দেওয়া, ইঙ্গিতপূর্ণ সংলাপ। সংলাপের অনেক ধরন এখানে পাবেন। এই তথ্য পরিচর্যামূলক সংলাপের মধ্যে তিনি কি উদ্দেশ্যটা হাসিল করলেন, নাটকের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে তিনি কি উদ্দেশ্যটা হাসিল করলেন, শ্রেণী চরিত্রের ভাষা নির্মাণের ক্ষেত্রে তিনি কি গুরুত্বটা আরোপ করলেন, চরিত্রের মুখে ভাষাটা দিলেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা আমরা তাহলে আপাতত এখানেই শেষ দিই মূল আলোচনাটা।